আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গতকালকে ওই ইয়েটা দিতে আমি ভুলে গেছি, লেভেল 3 যে পিডিএফটা আমি এখনই আপলোড করে দিচ্ছি আপনাদের ক্লাসরুমে। সিভিলিয়ান আপলোড হোক, আমরা ক্লাসটা শুরু করি। আজকে যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করব, আজকে আমাদের দুইটা প্রজেক্ট থাকবে, একই ধরনের দুটো প্রজেক্ট। হ্যাঁ, যদি এরপরে সময় পাই আমরা অন্য প্রজেক্ট নিয়ে আলোচনা করব। আপাতত এই দুটাকে আজকে আমরা শেষ করি। আজকের প্রজেক্টটা হচ্ছে আপনার বুশিয়ার। প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ট্রাইফল বুশিয়ার, মানে আহ, একটা A4 কাগজে তিনটা পার্ট এপিটপিট আপনার প্রিন্ট করা থাকে আর কি। এপিটপিট প্রিন্ট করা থাকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। প্রথম পার্টে আমি যদি আহ, দুই হাতে এরকম করে যদি ধরি, উপরের পার্টটা, ফ্রন্ট পার্টটা পড়বে আপনার ডান হাতে। 1 2 3, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। এই পার্টটা কি হবে, আপনার ভাঁজ হয়ে ভিতরে যাবে। এই পার্টটা আপনার ভাঁজ হয়ে ভিতরে যাবে, এটা এখানে আসবে ভাঁজ হয়ে। ঠিক আছে, তাহলে এটা ফন্ট। ফ্রন্ট পার্টে কি থাকবে, কোম্পানির নাম, একটা ছবি, লোগো, এইগুলো থাকবে কোম্পানির। আর ব্যাক পার্টে কন্টাক্ট আস থাকবে। ঠিক আছে, আর এইটা সহ ভিতরে অপোজিটে যে তিনটা কাগজ প্রিন্ট হবে, সবগুলোতে থাকতেছে আপনার সার্ভিস, কোম্পানির অ্যাবাউট আস, এই ধরনের কিছু থাকবে আপনার। মানে এই তিনটার অপোজিটে যে তিনটা লেখা শো করবে, সেখানে কোম্পানির সার্ভিস থেকে শুরু করে কোম্পানির অ্যাবাউট আস সবকিছু আমার এখানে থাকবে। আহ, বাংলাদেশে প্রায় সকল প্রতিষ্ঠানে এরকম আপনার ব্রুশিয়ারটা আমরা দেখতে পাই, যে ভাঁজ করে চিকন একটা পার্টে শুধুমাত্র এরকম একটা সাইজে আমরা ডিজাইন আমাদের হাতে আসে, ভাঁজ করার পরে এরকম একটা থাকে, এরকম একটা প্যাটে আমার থাকে। আচ্ছা, মাপটা এরকম, এটা ফ্রন্ট, এটা হচ্ছে আপনার ব্যাক। 1 5 6 2 3 4, এইভাবে আমাকে সাজাতে হবে, না হলে প্রিন্টের সময় কিন্তু এলোমেলো আসবে। যখন আমরা প্রিন্ট করব এরকম আসবে, মানে এই এই ডিজাইনে আমাকে লেখাগুলোকে যুক্ত করতে হবে, এই ডিজাইনে লেখাগুলোকে যুক্ত করতে হবে। মেল পাঠাইছি, ওই যে ওটাই 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 দিলাম, এখনই দিলাম মেল, এইমাত্র দিচ্ছি। আচ্ছা, তো এই ফন্ট পার্টে আমার কোম্পানির ইনফো থাকবে, ধরেন কোম্পানির লোগো, তারপরে আপনার একটা ছবি থাকবে কোম্পানির। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাক পার্ট, মানে পিছনের পার্ট, এপিটোপিট যেটা করলে একদম ভাঁজ করার পরে প্রথম পার্ট এবং শেষের পার্টটা যেটা দেখা যাবে। যেমন যে এখানে আপনার ভাঁজ করা আছে না, এরকম এখানে আছে 1, এর 5-এর অপোজিটে আছে হচ্ছে 6, আর এটা যদি ভিতরের পার্টে ভাঁজ করি আমরা 2 3 4 এরকম বের হবে। ঠিক আছে, So, এই লেখাটা সাজানো হচ্ছে আপনার ট্রাইফল বুস্টারের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। না হলে কিন্তু আপনার ডিজাইনটা এদিক ওদিক হয়ে যাবে, মানে প্রিন্টের পরে দেখবেন এলোমেলো হয়ে গেছে। আমরা, স্যার কিছু বলবেন? আমরা যেটা চিন্তা করব যে আমাদের যখন একটা ডিজাইন আমরা করব, এরকম দুইটা আর্টবোর্ড থাকবে। বাম পাশে যে আর্টবোর্ডটা সেটা আপনি ফ্রন্ট হিসেবে ধরে নেবেন, এবং ডান পাশে আর্টবোর্ডটাকে আপনি ব্যাক হিসেবে ধরে নেবেন। এবং ওই কাগজটাকে যখন আমরা 3 ভাগে ভাগ করব, ডান দিকে প্রথম যে পার্টটা থাকবে সেখানে আমার কোম্পানির ইনফো, মাঝের পার্টটা হচ্ছে কোম্পানির কন্টাক্ট ইনফরমেশন, এবং শেষের পার্ট থেকে অপোজিটে যে তিনটা পার্ট, এখানে আমার কোম্পানির সার্ভিস থেকে শুরু করে কোম্পানির যা যা প্রোভাইড করে সবকিছু আমার ডাটা এখানে রাখতে হবে। এইভাবে আপনাকে সাজাতে হবে। এতটুকু বেসিকটুকু বুঝতে পারছি কিনা, পেজ তৈরি করা কিভাবে করবো সেটা দেখাচ্ছি আমি, এতটুকু বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, তাহলে আমরা চলেন এই পেজটা আমরা কিভাবে তৈরি করব সেটা একটু দেখি। আচ্ছা, এই পুরো আর্টবোর্ডটাকে আপনি নেবেন একটা A4 পেপার কাগজে।
A4 একটা কাগজে নেবেন। আপনাদের কাছে যদি A4 কাগজ কোনো থাকে, ওই কাগজটাকে আপনি ল্যান্ডস্কেপে ধরেন, ধরার পরে আপনি 3 ভাঁজ করেন, দেখবেন এরকম আপনার 3টা পার্টে ভাগ হয়ে যাবে। সমান 3 ভাগে ভাগ করে রাখেন, ঠিক আছে? সো আমরা হাতে কলমে করব না, আমরা সফটওয়্যারের মাধ্যমে করব, করার পরে আমি আমার ডিজাইনটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করব। চলুন প্রথমে আমরা এটা আগে করি। ক্রিয়েট থেকে নিউ যাব, এখান থেকে আমি বলছি যে A4 সাইজের, প্রিন্টে গেলাম, প্রিন্টে এসে A4 সাইজ নিচ্ছি আমি। A4 সাইজ এটা হবে আমার ইঞ্চিতে, ইঞ্চিতে নিলাম। এটা ওরিয়েন্টেশন আপনার আমরা চেঞ্জ করে নিব, পোর্ট্রেটে নিব না, আমরা নিব হচ্ছে ল্যান্ডস্কেপে নিব। ল্যান্ডস্কেপে নিলাম, যেহেতু আমার দুইটা পার্ট হবে, সামনের পার্ট এবং পিছনের পার্ট, এই জন্য আমি দুটো আর্টবোর্ড নিচ্ছি এখানে। প্রত্যেকটা পার্ট আমার যেহেতু প্রিন্ট হবে, তো প্রিন্ট হওয়ার জন্য সবসময় আমরা যেটা করব, অবশ্যই আমাকে একটা ব্লিড নিতে হবে, আমাকে একটা ব্লিড নিয়ে কাজ করতে হবে। সো আমি এখান থেকে একটা ব্লিড নিলাম 0.125, 0.125, 0.125। কালার মোড নিচ্ছি আমি CMYK কে, রাস্টার ইফেক্ট নিলাম হচ্ছে আমি 300, ক্রিয়েট করে দিলাম। দেখেন আমার এখানে একটা A4 পেপারের কাগজ ল্যান্ডস্কেপে ব্লিড সহ দুই পাশে আমার চলে আসছে। ওকে, এখন একটা কাগজ তাকে আমার 3 ভাঁজ করতে হবে। আমরা একটা করি, বাকিগুলো আমরা অটোমেটিকলি আমার মানে করে নিব, আমরা সমস্যা নাই। আমি কি করবো, সাদা অংশ থেকে শুরু করে এই সাদা অংশ পর্যন্ত একটা শেপ নিব। এই সাদা অংশ থেকে শুরু করলাম, এই সাদা অংশ পর্যন্ত আমি একটা শেপ দিয়ে ঢেকে দিলাম, এবং এটার স্ট্রোক কালারকে আমি নান করে দিচ্ছি, শুধুমাত্র আমার ফিলে থাকবে। এই পেপারটাকে আমরা 3 ভাগে ভাগ করে নিই, পেপারটাকে আমরা সমান 3 ভাগে ভাগ করব। এখন আপনি ক্যালকুলেটরে বসেন যে 100%, 100-কে 3 ভাগ করলে কত করে বসে, 33 না 30 করে যেন বসে। যাই হোক, আমরা হয়তো ক্যালকুলেশন তো যাবো না, আমরা খুব ইজি ওয়েতে যাব। অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, স্প্লিট ইনটু গ্রিড। আবারও বলি, একটা পেপারকে যখনই আমরা কলাম ওয়াইজ ভাগ করতে যাব, দেখেন এখানে কিন্তু আমার কলাম ছিল। আচ্ছা একটু হোল্ড করেন। আচ্ছা, এটাকে ভাগ করার জন্য আমরা চলে যাচ্ছি যে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে যাব হচ্ছে আমরা স্প্লিট ইনটু গ্রিড। রো থাকবে আমার একটা, নাম্বার অফ কলাম 3 কলামে আমার ভাগ হবে, 3 কলামে আমার ভাগ হবে। গাটার কোনো দিব না, গাটার হচ্ছে একটা কলাম থেকে পরবর্তী কলাম, এই 2 কলামের মাঝখানে যে গ্যাপটা, এটাকে বলতেছি আমরা গাটার। একটা কলাম, এক কলাম থেকে পরের কলাম, তারপরের কলাম। যেমন এই যে দেখেন এখানে যে লাইনগুলো দিচ্ছি, এগুলো কি কলাম, এই কলাম থেকে এই কলাম, এই মাঝখানে যে গ্যাপ, এটাকে বলি আমরা গাটার। সো গাটারটাকে 0 রাখবো, উইথ যা আছে তাই থাকবে, নাম্বার অফ কলাম হবে। আমি এখানে প্রিভিউটা দেখি, একটু খেয়াল করে দেখেন আমার যে সাদা পেজটা ছিল, সেটা এখন কিন্তু 3 ভাগে আমার ভাগ হয়ে গেছে। আমি অপশনটাকে আবার দেখাচ্ছি, সাদা একটা পেজ নিলাম, যার কোনো আমার স্ট্রোক থাকবে না। অবজেক্ট পাথ, অফসেট পাথে যাব আমরা, সরি অফসেট না, অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিডে যাব। এখান থেকে রো যদি কিছু দিব না, আমার লাগবে হচ্ছে কলাম। কলাম কত, 3টে ভাগে ভাগ হবে, 3টে ভাগ দিলাম। প্রিভিউটাকে অন করে দেখবো যে ঠিক মতো বসছে কিনা, একদম এক্সাক্ট পরিমাণে আমার এটা এখানে বসে গেছে। সো আমি এটাকে ওকে করে দিচ্ছি, 3টে ভাগ হয়ে গেছে। এখন গতদিনের ডিজাইনের মতন কি লাগবে, আমার এর ভিতরে সেফটি এরিয়া লাগবে, যার বাইরে কোনো আমার লেখা যাবে না। তো সিলেক্ট করা আছে, আমি আর কোনো প্রকার বাইরে ক্লিক দিব না, সিলেকশন থাকা অবস্থায় অবজেক্ট পাথ, অফসেট পাথ, মাইনাসে যাব, -0.5 দিতে পারেন, 0.4 দিতে পারেন, ঠিক আছে, মানে হাফ ইঞ্চি, মানে 1 ইঞ্চির কম দিব, 0.4 দিলাম। দেখেন এই যে আমার ভিতরে কিন্তু একটা করে মার্জিন বসে গেছে।
চাইলে আমি এটাকে আরো ছোট করতে পারি, 0.3 দিলাম বা 2.5 দিতে পারি। এটা আপনার প্রয়োজনের মতন, আপনার কতটুকু আপনি মার্জিন রাখবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। দেন আমি এটাকে ওকে করে দিলাম। সবগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক, মেক গাইডস। এতটুকু কি বুঝতে পারছেন কিনা? গাইড গুলো তৈরি করলাম, ঘরগুলো তৈরি করলাম, মানে আমি লেআউটটা তৈরি করতেছি আগে, ঠিক আছে? আমার যে ডিজাইনের স্ট্রাকচার সেটাকে তৈরি করতেছে। এই স্ট্রাকচার যদি আপনি তৈরি করতে পারেন, বাকি ডিজাইন গুলো কিছু না, বাকি ডিজাইন ওই শুধু লেখা, শেপ, শেপের ভিতরে ছবি, এগুলোই, আর কিছু না, ঠিক আছে? আর কিছু না। ধরুন আমি এখানে আবার এটা করে দেখাচ্ছি, তাহলে আপনারা আবার ক্লিয়ার হয়ে যাবেন। আমি কি করব, শেপ নিব, শেপটা আমার সাদা অংশ থেকে শুরু করে এই সাদা বরাবর আমি দিয়ে দিলাম, সাদা থেকে শুরু করে পরে সাদা বরাবর দিয়ে দিলাম। অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড, নাম্বার অফ কলাম 3, নাম্বার অফ কলাম 3। প্রিভিউটা দেখি আমরা, প্রিভিউটা দিলাম, দেন আমি এটা করতেছি। বসেন, চেটাকে নিয়ে আসেন, চেটাকে নিয়ে আসেন। আচ্ছা, এখান থেকে যাবো হচ্ছে আমরা অবজেক্ট, পাথ, এখান থেকে দিয়ে হচ্ছে আমরা অফসেট পাথ, দেন -0.25, ওকে দিয়ে দিলাম। সবগুলোকে সিলেক্ট করে দিচ্ছি, রাইট ক্লিক, মেক গাইড, ব্যাস আমার কাঠামো রেডি। বলেন বুঝছেন কিনা এতটুকু? বুঝছি কি সবাই? আমরা এই কাঠামোটা আমাকে তৈরি করতে হবে, এই কাঠামো যদি আমরা না তৈরি করতে পারি আমার ডিজাইন কিন্তু হবে না, ঠিক আছে? আমার একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের ভিতর ঢুকে চলে যাবে, এইটা আমার করা যাবে না। আমরা চেষ্টা করব যে এরকম কোন একটা লেআউট যেন আমার তৈরি করা থাকে। এখন আমাদের মেইন কাজ কি? কাজ ডিজাইনের পার্ট। আমার পেপার রেডি, আমরা এখন ডিজাইন করব। ডিজাইন কি? কপি ডিজাইন। আমি আপনাদেরকে বারবার বলতেছি, যারা নতুন শিখতেছেন আগামী 5-6 মাস কোনো প্রকার ইউনিক ডিজাইনে যায়েন না, কপি ডিজাইন করেন। অন্যের যে ডিজাইন আছে এটাকে আপনি কপি করেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটা করব, এই যে লাল অংশ জুড়ে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব আমরা। আমরা শেপ টুল নিচ্ছি, এই লাল বরাবর এইটুকু জুড়ে আমি একটা শেপ দিয়ে দিলাম, এবং শেপটাকে আমরা কি করব, কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখবো, কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখবো। এবং এখানে যতগুলো গ্রিড আছে গ্রিড গুলোকে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করতেছি, যাতে মুভ না হয়, এটা যাতে আমার মুভ না হয়, ঠিক আছে? এরকম যেন মুভ না হয়। সবগুলো সম্ভবত আমার লক হয়নি, আমি একটু ধরে নিই, কন্ট্রোল 2 তে লক। হ্যাঁ, এখন লক হয়ে গেছে আমার, এটা আমার লক হয়ে গেছে। So, এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে আমার ব্যাক পার্ট। আপনি চেষ্টা করবেন, এটা হচ্ছে আমার 1, বলেন, দেন, দিয়ে স্যারকে জমা দেন। এটা 1, এই 1 এ কি বসবে? আমার কোম্পানির ইনফরমেশন। চলেন আমরা কিছু ডিজাইন দেখে আসি, দেখার পরে ওই ডিজাইনটাকে আমরা করার চেষ্টা করি। আমরা এখান থেকে লিখে সার্চ দিই ট্রাইফল বুশিয়ার, মান ভুল হয়েছে, ঠিক করে দিবেন সে। ট্রাইফল বুশিয়ার, ইমেজে যাই আমরা, কপি করবো, হ্যাঁ, এটা নিচ্ছি, এটা ফ্রন্ট পার্ট আমার। দেখেন এই ডিজাইনটা দেখেন, এই যে একটা শেপ, একটা শেপ কি হয়েছে, 3 পার্ট মিলে আছে আমার, একটা শেপ 3 পার্ট জুড়ে আছে। এখানে কোম্পানির নাম,
ছবি, কোম্পানির লোগো। মাঝখানের পার্টে কি আছে? কোম্পানি কন্ট্যাক্ট ইনফরমেশন, দেখেন গেট ইন টাচ, ফোন নাম্বার, তারপর ইমেল অ্যাড্রেস, তারপর আপনার ওয়েবসাইট, লোকেশন, কিউআর কোড। ঠিক আছে। অফসেট পাথ বুঝেন নাই? অফসেট পাথ হচ্ছে আমি মার্জিনটা ক্রিয়েট করার জন্য একটা অবজেক্টের মার্জিনটাকে, ধরেন আমি যদি এরকম করি, এটার শেপ নিলাম, আমরা নর্মালি জানি কি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কালারটাকে পরিবর্তন করলাম। এখন দেখেন আমি যদি শিফট অল্টার ধরে শেপটাকে ছোট করি, এখন বলেন তো শেপটা কি আমার চতুর্পাশ থেকে সমানভাবে ছোট হয়েছে? শেপটা কি আমার চতুর্পাশ থেকে সমানভাবে ছোট হয়েছে? ওপরে যে শেপটা ছোট করলাম, কই ছোট ছোট হয়েছে? এই পাশ ডান বাম সমান হয়েছে, কিন্তু ওপরে নিচে আবার আলাদা হয়েছে। এই এইটার সলভের জন্য হচ্ছে আমাদের অফসেট পাথ, যে আমি একটা অবজেক্টের ডুপ্লিকেট করব এবং ওটাকে আবার ছোট করব সমানভাবে। অবজেক্ট পাথ, অফসেট পাথ। এখন দেখেন আমি যদি এখান থেকে ভ্যালুটাকে বাড়ায় দিই, ওকে দিলাম, কালারটাকে পরিবর্তন করে দিই, এখন দেখেন আমার সব দিক থেকে সমানভাবে ছোট হয়েছে কিনা। এখানে যে পরিমাণ ছোট হয়েছে উপর থেকেও সেম পরিমাণ ছোট হয়েছে, এখান থেকেও আমার সেম পরিমাণ ছোট হয়েছে। সো একটা অবজেক্টকে যখন আমি কন্ট্রোল অল্টার শিফট দিয়ে ছোট করতে যাই, অবজেক্ট ভেদে সেটা আমার ছোট হয় না, তখন আমাকে কি করতে হয়? অফসেট পাথ ব্যবহার করতে হয়, যদি আমার চতুর্পাশটা সমান না হয়। কিন্তু যখন আমি ধরেন এই যে সার্কেল নিচ্ছি, সার্কেল কি চতুর্পাশটা আমার সমান, এটা আবার আমার কি হবে? শিফট অল্টার দিয়ে আমি চাইলে এটাকে ছোট করতে পারবো, এখানে আমার সমানভাবে ছোট হবে। কিন্তু আমার এখানে যে অবজেক্টটা ছিল চতুর্পাশ কিন্তু সমান না, এটা হাইটটা ছোট, উইডটা বড়। সো এই হাইট উইডের যেখানেই ঝামেলা থাকবে তখনই আপনাকে অফসেট পাথ ব্যবহার করতে হবে। আমি যদি আরো একটু ক্লিয়ার করি আপনাদেরকে, ধরেন আমি পেন টুল নিচ্ছি, এরকম কিছুটা তৈরি করলাম। এখন দেখেন এখানে আমার হাইট উইড কিন্তু সমান না, আমার হাইট উইড কিন্তু সমান না। ঠিক আছে, কোনো দিকে ছোট, কোনো দিকে বড়, একটু বেশি একটু কম আছে। এইটাকে যদি আমি প্রপোর্শনাল ভাবে ছোট বড় করতে চাই, অবশ্যই আমরা ব্যবহার করব অবজেক্ট পাথ, অফসেট পাথ। আমার প্রয়োজন মতো আমি দিলাম, এখান থেকে কালারকে আমি পরিবর্তন করে দিচ্ছি। আবার যদি এটাকে আবার ছোট করতে চাই, অবজেক্ট পাথ, অফসেট পাথ। এটা লাইক দিস আপনার ওই যে পেপার কাটের যে ডিজাইন গুলো হয়ে থাকে, ওই টাইপের কিছুটা ডিজাইন এখানে আপনার আউটপুট আসতেছে এরকম। অবজেক্ট পাথ, অফসেট পাথ, আমি মাইনাস ভ্যালু দিচ্ছি। ঠিক আছে, এর ভিতরে কালারকে আবার আমি একটু পরিবর্তন করে দিচ্ছি, আবার অবজেক্ট পাথ, অফসেট পাথ। ঠিক আছে, এই টাইপের আর কি। বুঝছেন? যিনি বললেন যে অফসেট পাথ বুঝেন নাই, অবজেক্ট পাথের অর্থ হচ্ছে আমার যে অবজেক্টটা থাকবে সেখান থেকে হয় বৃদ্ধি করব না হলে কমাবো, হয় বৃদ্ধি করব না হলে আমরা কমাবো। ঠিক আছে, চলেন আমরা এখন তাহলে আমাদের এই ডিজাইনে আসি। এখানে আমরা যে ডিজাইনটা করতে চাইছিলাম, কপি করতেছি, রেফারেন্সটাকে কপি করলাম। আচ্ছা, এই ডিজাইনটা করব। ওকে, দেখেন এখানে আবার কি তিনটা পার্ট মিলে একটা শেপ আছে, তিনটা পার্ট মিলে একটা শেপ আছে। তাহলে চাইলে আমরা এখানে তিনটা পার্ট মিলে একটা শেপ দিতেই পারি। পেন টুল নিলাম, এই পার্টে ক্লিক দিচ্ছি, শিফট ধরে আমি এই পার্টে আসি, এই বরাবর আমি একটা শেপ দিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন মোটামুটি তিনটা পার্ট, এটা আর একটু উপরে ছিল, যাই হোক আমরা একটু উপরে দিয়ে এই করে দিলাম, এরকম ছিল এখানে। ঠিক আছে, কালার ওটা দিতে হবে এমন কোনো কথা নেই, আমার মতন করে আমি দিচ্ছি। এখন দেখেন এখানে কি আছে, এখানে কিছু শেপ আছে, যে একটা শেপের ভিতরে মোটামুটি আপনার সব আহ, অনেকগুলো শেপের ভিতরে ছবিটাকে এখানে যুক্ত হয়েছে। এইটাকে আমরা ক্লিপিং মার্কস বলতেছি। পলিগন টুল নিলাম, এখান থেকে 6 পয়েন্ট নিচ্ছি, টুলটা হ্যাঁ এটা একটু আমরা মুভ করে দিচ্ছি এরকম,
রোটেট করে দিলাম, শিফট অল্টার একটু বড় করে দিচ্ছি, এটা কাছে এরকম করে দিলাম, এরকম জাস্ট আগে দেখাই, তারপরে আমরা ওখানে অ্যাডজাস্ট করে দিব। অল্টার ধরে আমি এটাকে প্লেসমেন্ট করতেছি, ঠিক আছে, তাহলে এরকম করলাম। এখন কি আছে, এই কয়টার ভিতরে আপনাকে ছবি যুক্ত করতে হবে। ছবিটা আমি নিচ্ছি আনস্প্লাস থেকে, এখানে রাইডিং এর কাজ করতেছে, ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ, আমি এই যে এটা নিচ্ছি, ডাউনলোড করলাম, ফাইল প্লেস, ডেস্কটপ থেকে সরি ডাউনলোড থেকে আমি এটাকে প্লেস করতেছি। অবশ্যই এখানে যেন আমার লিঙ্কটা যেন না থাকে, লিঙ্ক থাকলে কিন্তু সমস্যা, লিঙ্ক যেন না থাকে, ঠিক আছে। প্লেস করলাম, দেন আমার এটা কি মাউসের সঙ্গে ধরে আছে, জাস্ট আমি এটা ক্লিক দিচ্ছি, শিফট অল্টার ধরে ছবিটাকে ছোট করতেছি, ছবিটাকে আমি ছোট করলাম। নর্মালি আমরা জানি যে একটা ছবিকে ক্লিপিং মার্কস করতে হলে আপনার উপরে শেপ থাকবে, নিচে ছবি থাকবে। কোন একটা শেপের ভিতরে ছবিটাকে যখনই আমি ক্লিপিং মার্কস করতে যাব, আমার ছবির উপরে শেপটাকে রাখতে হবে, রেখে রাইট ক্লিক, মেক ক্লিপিং মার্কস, দেখেন আমার ভিতরে চলে গেছে। কিন্তু ঠিক আমি সেম কাজটাই করব, এখানে ছবিটাকে নিয়ে যাচ্ছি আমি শেপের নিচে, শেপ গুলোকে দিব হচ্ছে আমি শেপের ছবির উপরে, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু সেন্ড টু ব্যাক দিলাম, চলে আসছে। সবগুলোকে ধরলাম, রাইট ক্লিক, মেক ক্লিপিং মার্কস। বিপদ দেখেন কোথায়, আমার কথা ছিল যে যতগুলো শেপ আছে সবগুলো শেপের ভিতরে বসবে, কিন্তু এখানে কি হয়েছে, একটা শেপের ভিতরে চলে আসছে। আচ্ছা, এখন বলতে পারেন যে শেপ গুলোকে গ্রুপ করে নেন, দেখি নিয়ে দেখি আমি সবগুলো শেপকে আমি গ্রুপ করলাম, আবারও এখানে রাখতেছি, হ্যাঁ গ্রুপ করছি আমি, কন্ট্রোল জি তে গ্রুপ করে নিলাম, এই যে দেখেন কন্ট্রোল জি তে আমি গ্রুপ করে নিয়েছি, শেপ গুলোকে রাখলাম, সিলেক্ট করলাম দুটাকে, রাইট ক্লিক, মেক ক্লিপিং মার্কস, হাওয়া, ছবি নাই কিন্তু আমার, দেখেন শুধু শেপের আউটলাইনটা আছে কিন্তু আমার ছবিটা নাই। So, এরকম বিপদে অনেক সময় পড়তে হয়, ঠিক আছে। বাঁচার উপায় কি, আপনি রাইট ক্লিক দিয়ে আনগ্রুপ করে নিয়ে আগে সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে মেক কম্পাউন্ড পাথ করে নেব আমরা, মেক কম্পাউন্ড পাথ করে নিলাম। আচ্ছা, এখন ছবিটাকে নিয়ে যাই, এখন যদি দুটোকে সিলেক্ট করতেছি আমি, রাইট ক্লিক, ক্লিপিং মার্কস দিলাম, এখন দেখেন তো হয়েছে কিনা। তাহলে এখান থেকে কি বুঝলেন, যদি আপনি একাধিক শেপের ভিতরে ক্লিপিং মার্কস করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই শেপ গুলোকে আপনাকে কম্পাউন্ড পাথ করে দিতে হবে। একের অধিক যখনই আপনার শেপ যাবে তখনই আপনাকে কম্পাউন্ড পাথ করে নিতে হবে, না ছাড়া আপনি এখানে কাজ করতে পারবেন না, ক্লিপিং মার্কস আপনি এখানে করতে পারবেন না। ওকে, এর জন্য মনে থাকে যে একের অধিক যখনই আমার শেপের ভিতরে ক্লিপিং মার্কস করতে হবে, ওই শেপ গুলোকে অবশ্যই আমি ক্লিপিং মার্কস করে দিব, না হলে কিন্তু আমার হবে না। তো চলেন আমি এখন আমাদের মেইন কাজে ফিরে যাই। এখানে কি ছিল, আমাদের এরকম করে কিছু ডিজাইন ছিল, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, উপরে একটা, নিচে দুইটা, এরকম ছিল। আমি পলিগন শেপ নিচ্ছি এখান থেকে, অবশ্যই আমার 6 কর্নার থাকবে, এটাকে আমার প্রয়োজন মতো বড় করে দিচ্ছি, শিফট অল্টার ধরে আমার প্রয়োজন মতো বড় করে নিলাম। এটা ছিল কর্নারটা উপরে, তবে আমি এটাকে ঘুরে নিলাম, এরকম আমি ঘুরায় নিচ্ছি। কালারটাকে আমি সাময়িক পরিবর্তন করে নিচ্ছি বোঝার জন্য, আর কিছু না। এটা বেশি ছোট হয়ে বড় হয়ে গেছে, এটা ছোট করে রাখি, অল্টার ধরে এই পাশে একটা রাখতেছি। আচ্ছা, আর একটু ছোট করি,
এই পাশে একটা, আর শিফট ধরে এই পাশে একটা দিচ্ছি, এরকম দিলাম। এরপর এটাকে অল্টার ধরে আবার উপরের পাটে রাখতেছি, নিচের ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। হ্যাঁ, এখান থেকে অল্টার ধরে আমি এটাকে আবার এই মাঝখানে একটু দেওয়ার চেষ্টা করতেছি, এটাকে আবার এই পাশে একটা, শিফট ধরবেন তাহলে অ্যাকচুয়ালটা হবে, ঠিক আছে। তারপরে এখানে একটা ছিল, দেন এটাকে আবার এই পাশে করে দিচ্ছি। মোটামুটি আমার কি অবজেক্ট গুলো বসানো শেষ। এখন যেটা করব, এই সব কয়টা অবজেক্টকে আমি একটু বাইরে নিয়ে আসবো, মানে ক্লিপিং করার জন্য বাইরে নিয়ে আসলাম। নিয়ে এসে রাইট ক্লিক, মেক কম্পাউন্ড পাথ করে, এখন আমি এখানে একটা ছবি রাখবো। ফাইল, প্লেস, ছবি নিলাম, ছবিটাকে প্লেস করে দিচ্ছি। ছবিটাকে আমার প্রয়োজন মতো ছোট করে নিচ্ছি, আমি একটু বড় করে দিলাম। রাইট ক্লিক, অ্যারেঞ্জ ইনটু ব্যাক, বসে গেল আমার। সবগুলোকে ধরলাম, রাইট ক্লিক। আচ্ছা, একটা কাজ করি, এই যে এই সবকটা অবজেক্ট একটা কপি রাখি, দরকার আছে, কপি রাখলাম। রাইট ক্লিক, ক্লিপিং মার্কস করে দিলাম, ছবি আমার বসে গেছে। এই ছবিটাকে নিয়ে আমি এখানে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। অন্য ছবি হলে ভালো হতো, কারণ ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এটা একদম আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। যাক, আপাতত আমি বোঝার জন্য এটা দিলাম, আর কোনো ছবি খুঁজে পাইনি আমি। এখন দেখেন এগুলো লিখতে পারবেন কিনা। এখানে কোম্পানির নাম, এখানে আহামরি আর কি কাজ বাকি আছে যেটা আপনি করতে পারবেন না, বলেন সেটা দেখাবো। কোন পার্টটা আপনি করতে পারবেন না এই ডিজাইনে? এটা আমাকে বলেন তো, এই এখানে যে ডিজাইনটা দেখতেছেন, এই ডিজাইনে কোন জিনিসটা আপনারা করতে পারবেন না? তো শুধুমাত্র ওই জিনিসটাই দেখাবো। এই যে ডট লাইন করতে পারবেন, এই ডট লাইন গুলো, এবং এখানে দেখেন এটা ছবির উপরে আপনার আবার একটা শেপ আছে, তার উপর ডট লাইন আছে, তার ভিতর লেখা আছে, এটা করা যাবে? এরিয়া অফ 10%, এটা এটা দেখাবো না? আচ্ছা ঠিক আছে, তো এরিয়া অফ 10% আমরা দেখাবো। ওকে, আমি প্রথমে এখান থেকে একটা আমি এরকম অবজেক্ট নিলাম, ঠিক আছে, এরকম একটা অবজেক্ট নিচ্ছি আমি। এখানে একটা আমি ছবি নিয়ে আসতেছি, লাইক এই ছবিটাকে নিচ্ছি। অবজেক্টটাকে আমি বাহিরে নিয়ে আসি ক্লিপিং করার জন্য, প্লেস, প্লেস করলাম, একদম ছোট করে দিব। রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক করতেছি। দুটোকে ধরলাম, ক্লিপিং মার্কস, বাস এটাকে এখন সুন্দর করে অ্যাডজাস্ট করে দিই, এখানে হয়ে গেছে। মকআপ বসানোটা একটু দেখাবো, আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি মকআপ বসানোটা। আচ্ছা, এখন এখানে কি আছে? এরিয়া আছে না? আচ্ছা, আমি এক কাজ করি, ব্যাকগ্রাউন্ডটাকে, এদের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এটা রাখার চেষ্টা করি, তাহলে আমার জন্য সুবিধা হবে, বোঝানোটা আমার জন্য সুবিধা হবে। আচ্ছা, প্রথমত কি আছে, একটা বৃত্ত আছে এখানে, এবং বৃত্তটা এদিকে বড় করা আছে, নিলাম বৃত্ত। এই বৃত্ত নিয়ে আমরা একটু পরে কাজ করব, বৃত্ত এখানে আছে থাক। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, শিফট অল্টার ধরে আমি এটাকে ছোট করতেছি। করার পরে এটার ফিল কালারকে আমি অফ করে দিলাম এবং স্ট্রোকে ব্ল্যাক কালার দিচ্ছি আমি। আচ্ছা, এই স্ট্রোকটা কি আছে, ওখানে ড্যাশ লাইন আছে। আমরা ওই যে ফিল্ম রিল তৈরি করেছিলাম,
উইন্ডো থেকে স্ট্রোক, এখান থেকে আমরা ড্যাশ লাইনটাকে অন করে দিব। ঠিক আছে, ড্যাশ লাইনটাকে অন করে দিলাম। এখন আপনার সাইজ আপনার প্রয়োজন মতো দেন, এখানে 6 বা 4 দিলাম। ঠিক আছে, এবং এই ক্যাপগুলোকে রাউন্ড ক্যাপ দিচ্ছি, বাস হয়ে গেছে। এখন এর ভিতরে আপনি 10% অফ লিখবেন। আচ্ছা, এখানে যেটা আছে, এই যে এই পাশটা দেখেন সুন্দর করে একটু ঝাপসার মতন। তাহলে কি করব, নিচের যে লেয়ারটা আছে এটাকে আমরা অপাসিটিকে একটু হালকা করে দিব, এরকম অপাসিটিকে এরকম হালকা করে দিচ্ছে, দেখেন ওটা নিচে আমার এখন অবজেক্টে দেখা যাচ্ছে। এখন এর ভিতরে আপনি এখন লিখবেন 10% অফ, করা যাবে কাজটা? ক্লিয়ার? ওকে, তাহলে এখানে আর মনে হয় এই যে সেম কাজ, এটাও তাই, এটাও সেম কাজ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। কি জন্য কি বলতে চাইলেন, বলেন। আচ্ছা, ক্লিপিং মার্কস আমি আরেকটা দেখাচ্ছি। এটা এখন বর্তমানে বলতে গেলে ট্রেন্ডি একটা ক্লিপিং মার্কস। প্রতিটা ডিজাইনে আমরা এরকম ক্লিপিং মার্কস দেখতে পারি। আমি যদি একটু আপনাদেরকে ডেমোটা দেখা নিয়ে আসি, সোশ্যাল মিডিয়া ডিজাইনে যাই। আহ, এই যে পাইছি, এই ছবিটা দেখেন, এই যে এখানে এখানে ক্লিপিং মার্কসটা দেখেন, এখানকার ক্লিপিং মার্কসটা দেখেন। নিচের পাটটা শেপের ভিতরে আছে, কিন্তু উপরের পাটটা শেপের বাইরে। দেখেন তো এটা করা যায় কিনা, এই যে কিছু অংশ শেপের ভিতরে, কিছু অংশ শেপের বাইরে, ক্লিপিং মার্কসটা। এটা প্রায় ডিজাইনই আমরা এখন এটা করে থাকি। তো চলুন এটা একটু করে দেখাই আপনাদেরকে। এখান থেকে আমি একটা ছবি নিচ্ছি, ম্যান লিখে সার্চ দিলাম। অবশ্যই যে ছবির এই ধরনের কোনো ক্লিপিং মার্কস করব, ওই ছবির ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু থাকা যাবে না, মানে ছবিটা হতে হবে আপনার ট্রান্সপারেন্ট, ছবিটা হতে হবে আপনার ট্রান্সপারেন্ট হতে হবে। ডাউনলোড করলাম আমি, খুব দ্রুত কাজ করার জন্য রিমুভ ডট বিজিতে গেলাম, গিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করে নিচ্ছি, মানে ছবিটাকে আমি পিএনজি বানিয়ে নিচ্ছি আমি। ঠিক আছে, ফটোশপেও এই কাজটা করতে পারেন আপনারা, সাবজেক্ট সিলেকশন টুল, অবজেক্ট সিলেকশন টুল, হ্যাঁ, এটা দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন। আমি আর ফটোশপ ওপেন করলাম না বা ওখানে কোনো কাজ করলাম না, এখান থেকে খুব দ্রুত আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিলাম, ডাউনলোড করলাম ছবিটাকে। তাহলে প্রথম শর্ত হচ্ছে ছবির কি লাগবে, পিএনজি মুড লাগবে। ঠিক আছে, সেকেন্ড পার্ট, একটা বৃত্ত তৈরি করে নেবো আমি, বা যে শেপের ভিতরে বসবে সেই শেপটাকে আমি তৈরি করে নিচ্ছি। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শেপটাকে আমি আমার মতন করে রেডি করতেছি। ঠিক আছে, রেডি করলাম। শেপটাকে রেডি করার পরে নেক্সট টাইম আপনি ওটাকে আর কোনো মডিফাই করবেন না, তাহলে আপনার ডিজাইন এদিক থেকে ওদিক হয়ে যাবে। স্ট্রোক পরে দিচ্ছি, সমস্যা নেই, এটাকে কপি রাখবো। ওকে, আমি এটার কালার যদি একটু লাইটে রাখি তাহলে ভালো বোঝা যাবে।
শেপটাকে তৈরি করলাম, শেপটাকে একটু মডিফাই করে নিচ্ছি, বা আমার ইচ্ছা মতো শেপটাকে আমি রাউন্ড যেদিকে যেরকম মন চাই আমি করে নিলাম। নেওয়ার পরে শেপটাকে আমি একটা ডুপ্লিকেট করে নিব, কপি রাখবো, কারণ এটা পরবর্তী দরকার আছে আমার। এই শেপটা দরকার। ফাইল, প্লেস। প্লেস কি করব? ইমেজ, লিংক থাকবে না, প্লেস করতেছি, ছেড়ে দিলাম। ছবিটাকে প্লেসমেন্ট করব, ছবিটা আমার কতটুকু জায়গা জুড়ে বসবে, ছবিটা আমার কতটুকু জায়গা জুড়ে বসবে, ভালো করে মনোযোগ দিবেন। নরমালি আমরা কি জানি, একটা শেপের ভেতরে যদি ছবিকে আমি ক্লিপিং মার্কস করতে চাই, ছবিটা থাকবে কোথায়? শেপের পিছনে। রাইট ক্লিক, ছবির উপরে রাইট ক্লিক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিলাম, দুটোকে ধরে রাইট ক্লিক, মেক ক্লিপিং মার্কস করতেছি। দেখেন নিচের পার্টটা সুন্দর করে আমার ক্লিপিং মার্কস হয়েছে নিঃসন্দেহে, কিন্তু উপরের পার্টটা কি হয়েছে? মাথাটা কেটে গেছে। কিন্তু আমি চাচ্ছি ছবির নিচের পার্টটা ক্লিপিং মার্কস হবে সুন্দর করে, কিন্তু উপরের পার্টটা কেটে যাবে না, উপরের পার্টটা আমার ঢেকে থাকবে। এটা হচ্ছে আমার কাজ। ওকে, ছবিকে প্লেসমেন্ট করলাম। প্লেসমেন্ট করার পরে ছবির যে অংশটুকু, ছবির যে অংশটুকু শেপের বাইরে থাকবে, মানে যে অংশটুকু ক্লিপিং মার্কস হবে না, ওই অংশে আমি একটা শেপ দিয়ে ঢেকে দিচ্ছি। শেপ ভালো হোক খারাপ হোক দেখার কোনো দরকার নাই, ঠিক আছে? বাইরের দিক থেকে শেপটাকে দিয়ে আমি কি করলাম? ঢেকে দিলাম। ছবিকে শিপ ধরে একটু বাইরে নিয়ে আসবো, বের করে নিয়ে আসলাম। এখানে যে দুইটা শেপ রয়েছে, দুইটা শেপকে আমরা একটা শেপে কনভার্ট করব। শেপ বিল্ডার টুল দিয়ে দুটো শেপকে আমি একটা শেপের ভিতরে রাখলাম। এখন পুনরায় ছবিটাকে আমি আবার ওই পজিশনে নিয়ে যাচ্ছি। দেখেন ছবিটা আমার আছে কোথায়? গল্প শুরু করছেন। আচ্ছা, ছবিটা আমার পিছনে চলে গেছে। যদি আমার ছবিটা সামনে থাকতো তাহলে ছবিটাকে আমরা পিছনে দিতাম। রাইট ক্লিক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, দুটোকে ধরলাম, রাইট ক্লিক, মেক ক্লিপিং মার্কস। এখন দেখেন ছবির এই পার্টটুকু কত সুন্দর করে আমার কেটে গেছে, কত সুন্দর করে আমার কেটে গেছে। উপরের পার্ট কিন্তু কাটেনি। এখন এই যে কপি রাখছিলাম না, এটাকে নিয়ে এসে আমি সুন্দর করে এর অবজেক্টের সঙ্গে অ্যাডজাস্ট করে দেওয়ার চেষ্টা করব। দেখেন তো হয়েছে কিনা? কিছু অংশ ক্লিপিং মার্কস, কিছু অংশ শেপের বাইরে। করা যাবে? জি, এটাও একটা আপনার ক্লিপিং মার্কস। তাহলে এটাও আপনি কি করতে পারেন? গ্রুপ করে আপনার যে ডিজাইন আছে সেই ডিজাইনে, ধরেন এটা আপনার অ্যাবাউট আস পেজ বা কন্টাক্ট আস পেজ, কন্টাক্ট আস পেজের ভিতরে আপনি এটাকে সুন্দর করে এখানে দিয়ে রাখলেন, এখানে দিয়ে রাখলেন। এটা এখন আপনার নিচে কন্টেন্ট এখানে বসে যাবে। বুঝছি কি আমরা? ওকে, তাহলে ট্রাইফল বুশিয়ার আপনার 3 পার্টে ভাগ হবে। ওকে, এখন এটা বসবে আপনার কোম্পানি ইনফো, কোম্পানি কন্টাক্ট আস। এখান থেকে আপনার ধরেন এটা হচ্ছে আপনার সার্ভিস রিলেটেড, এটা হচ্ছে আপনার অ্যাবাউট আস, এখানে সার্ভিস, এখানে গেট টাচ, ঠিক আছে? এই বিষয়গুলো লেখা আপনার এখানে যুক্ত করতে হবে। এটা গেল হচ্ছে আপনার ট্রাইফল। এরপরে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ডিফল্ট বুশিয়ার, মানে বইয়ের বইয়ের কাভারের মতো ডিফল্ট, ঠিক আছে? ডিফল্ট আপনার, সরি, এটা হচ্ছে ফন্ট, এটা হচ্ছে ব্যাক। প্রিন্টের ক্ষেত্রে এটা ফন্ট, এটা ব্যাক, ফন্ট ইনার, ব্যাক ইনার। দেখেন এই যে এটা ফন্ট, এই পাশটা হচ্ছে আপনার ব্যাক পার্ট, এটা ভাঁজ হয়ে ভিতরে যাবে। আর এটার অপোজিটে থাকবে কি? সার্ভিস। আর এখানে থাকবে হচ্ছে আদার্স ইনফরমেশন গুলো। এই অপোজিটটা হচ্ছে আপনার কন্টাক্ট, এটা হচ্ছে আপনার ইন্ট্রো পার্টটা, ইন্ট্রো পার্টটা ডিফল্ট, ঠিক আছে? এটা সেম ভাবেই তৈরি করব। এখানে আমরা ভাগটা হবে শুধু দুইটা,
এখন এটাকে যা আছে তাই ক্রিয়েট করলাম। এই সাদা অংশে একটা শেপ দিয়ে ঢেকে দিলাম, সাদা অংশে একটা শেপ দিয়ে ঢেকে দিচ্ছি আমি। আহ, দিয়ে দিবনি, সেভ করতেছি না আমি, মানে করে রাখছি কিন্তু সেভ করা নাই, গতকালকেটাও সেভ দিইনি আমি। আচ্ছা, এই সাদা পার্টটাকে ধরে অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, কতটা কলাম? 2টা কলাম। ওকে দিয়ে দিলাম। এই কলাম থাকা অবস্থায় অবজেক্ট পাথ অফসেট পাথ, ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। রাইট ক্লিক, মেক গাইড, সবগুলোকে সিলেক্ট করে Ctrl+2, বাস হয়ে গেল আমার ডিফল্ট বুশিয়ার। ঠিক আছে, এখন আপনাদের কাজ হবে, আপনারা চলে যাবেন হচ্ছে গ্রাফিক্স রিভারে, সবাই গ্রাফিক্স রিভার থেকে কপি করবেন, কারণ এখানে যারা আছে সবাই হচ্ছে প্রফেশনাল। ঠিক আছে, সবার ডিজাইন এখানে, মানে ভালো মানের ডিজাইন এখানে আছে। So, এখানে এসে আমরা বি ফোল্ড FOLD তো লিখছি, ব্রুশিয়ার দিচ্ছি এখানে, প্রিন্ট, এই দেখেন ট্রাইফোল্ড ব্রুশিয়ার এখানে আছে। ঠিক আছে, তারপর এটা হচ্ছে বিফোল্ড অ্যানুয়াল রিপোর্ট বুশিয়ার, এটা ট্রাইফোল্ড বুশিয়ার। এই ডিজাইনগুলো আপনারা কপি করবেন, এই ডিজাইনগুলো আপনারা কপি করবেন। এটা ওপেন করতেছে, এটা সম্ভবত A4 সাইজের বুশিয়ার গুলো। ঠিক আছে, ভিতরে আরো পেজ তারা রেখে রাখছে এখানে। আচ্ছা, এখন দেখেন এই যে এখানে এইটা তৈরি করতে পারবেন, এটার মকআপটা। আচ্ছা, মকআপটা বলতেছি, এটা শুধু কালারের ভেরিয়েশন, একই আপনার শেপ, শুধু কালারটা চেঞ্জ হয়েছে। এটা তৈরি করবেন। আচ্ছা, মকআপ, আপনি এখান থেকে ট্রাইফল বুশিয়ার লিখে সার্চ দিবেন, ট্রাইফল বুশিয়ার মকআপ লিখে সার্চ দেন, ট্রাইফল বুশিয়ার মকআপ লিখে সার্চ দেন। আচ্ছা, আর একটা কথা বলি, আপনাদের আগামী শুক্রবার যে এক্সট্রা একটা ক্লাসের কথা বলছিলাম, সেই ক্লাসটা নিব আগামী শুক্রবার দুপুর 3 ঘটিকায়। ফটোশপের যে টি শার্ট ডিজাইন মকআপটা বাদ ছিল, ওইটা আমরা সেদিন আলোচনা করব আগামী শুক্রবার 17 তারিখ। সবাই একটু খাতা নোট করে রেখে দিয়েন, 17 তারিখ দুপুর 3 ঘটিকায়। ঠিক আছে, আচ্ছা, এই যে আছে মকআপ, এটাকে আমরা ডাউনলোড করি, ফ্রি ডাউনলোড, ফ্রি ডাউনলোড। ডাউনলোড লিঙ্ক এই যে এখানে দেওয়া আছে, গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে রাখছে তারা, এই যে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, আমরা এটাকে ডাউনলোড করতেছি। এই যে পিএসডি ফাইল ডাউনলোড হতেছে, ওটাকে ওপেন করি, ওকে দিলাম। আমার কি এখানে কোনো তো ডিজাইন নাই আমার। আচ্ছা, যা করছি এটা নিয়েই বসায় দেখি। ঠিক আছে, আপনারা কি করবেন, আমি কেন বারবার আপনাদেরকে বলতেছি যে এদেরকে কপি করেন, কারণ এখানে এখানে এমন এমন কিছু শেপ আপনারা দেখবেন হয়তো আপনার জন্য একটু টাফ হবে। সো ওইটা আপনি একটা স্ক্রিনশট রেখে দেন, নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞাসা করেন, আমি যদি পারি ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। এই জন্য আপনাদেরকে বলতেছি যে এখান থেকে আপনারা কপি করেন, কপি করলে আপনাদের জন্য ভালো হবে। ঠিক আছে, আচ্ছা, এই যে চলে আসছে। এখন আমার এখানে ডিজাইনটা বসাতে হবে। দেখেন এই যে ফন্ট কভার রিপ্লেস, ডাবল ক্লিক দিয়ে যায়, এই যে এক পার্ট সিঙ্গেল এখানে আছে ফন্টের পার্টটা। তাহলে আমার যে ডিজাইনটা আছে কি করব, আমি সবগুলোকে আনলক করব, Ctrl+Alt+2 দিয়ে যতগুলো লক ছিল সবগুলো আনলক করব। এটাকে কপি করতেছি, সবগুলোকে সিলেক্ট করে Ctrl+C দিলাম। ফন্ট পার্ট কোনটা, এই যে এটা আমার ফন্ট পার্ট, Ctrl+C দিলাম।
এখানে এসে কন্ট্রোল ভি দিচ্ছি, কন্ট্রোল ভি দিলাম। কি ব্যাপার, হ্যাং করেছে, একটু অপেক্ষা করি। কোনো কাজই হচ্ছে না। আচ্ছা, এই যে আসছে, দেখি এটাকে আবার উঠাই দিই, কন্ট্রোল ভি দিই। আচ্ছা, কন্ট্রোল ভি দিবেন, স্মার্ট অবজেক্ট করবেন এখানে, ওকে দিচ্ছি, পুরো ডিজাইনটা চলে আসছে। এখন এখান থেকে শিফট অল্টার ধরে, সরি, শুধু অল্টার ধরে আমি টেনে বড় করতেছি। স্মার্ট অবজেক্ট করবেন, তাহলে কোনো কিছু ফাটবে না বা আপনার রেজুলেশন নষ্ট হবে না। আমার যে ফন্ট পার্টটা, সেই ফন্ট পার্টটাকে আমি শুধু এখানে ভিজিবল রাখবো। আমার যেখানে ফন্ট পার্টটা ছিল, সেই ফন্ট পার্টটা নিয়ে আমি শুধু কাজ করতেছি। এভাবে আমি আরেকটু বড় করে দিই, বাস, দিয়ে আমি এটাকে টিক চিহ্ন দিয়ে দিলাম। স্টপ করে দিয়ে এটাকে ক্লোজ করে দিব, ইয়েস করে দিব, মানে সেভ করে দিলাম আর কি। দেখেন এই যে আমার ফন্ট পার্টটা এখানে বসে গেছে, দেখছেন? এবার কি, এই যে মাঝখানে পার্ট, ব্যাক কভার, এই যে আমার ব্যাক কভার, ব্যাক কভারকে ওপেন করলাম, সেম ভাবে কন্ট্রোল ভি দিচ্ছি, এখানে স্মার্ট অবজেক্ট থাকবে, ওকে দিয়ে দিচ্ছি। ব্যাক কভার কোনটা? মাঝখানটা হচ্ছে আমার ব্যাক কভার, মাঝখানটা হচ্ছে আমার ব্যাক কভার। সো অল্টার ধরে আমি মাঝখানটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি। এভাবে মাঝখানটা কন্টেন্ট থাকলে ভালো হবে, আপনি আপনার প্রয়োজন মতো এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। স্টপ করে দিই, ক্লোজ, ইয়েস। স্যার ডিজাইন কাটা, না না, আমার এখানে লেখা নাই বিধায় আমিও আমার ইচ্ছা মতো টানতেছি। যখন আপনার কাছে লেখা থাকবে, তখন তো অবশ্যই আপনি দেখে শুনে টানবেন এবং কাটবে না, কোনো কিছু কাটবে না, আপনার একদম সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে? সুন্দর করে আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে, কাটা কোনো কিছু যাবে না। আচ্ছা, এক ব্যাক পার্ট পড়ে আমি এই পাশের পার্টটা দিচ্ছি আমি সেম ভাবে। এই যে ইনার কভার না, ইনার লেফট, এরপরে যাচ্ছি আমি। আচ্ছা, ইনার কভার, এই যেটা ইনার কভার, এটা ডাবল ক্লিক দিলাম, এখানে এসে আবার কন্ট্রোল ভি দিচ্ছি, স্মার্ট অবজেক্ট, ওকে। এই যে লাস্টের পার্টটা, মানে আমার কাছে লেখা নাই বিধে আমি এভাবে আমার ইচ্ছা মতো টানাটানি করতেছি। যখন লেখা থাকবে তখন আমরা তো ওইভাবেই টানবো, যাতে আমার কোনো অংশ নষ্ট না হয়। এভাবে আপনারা মকআপের ডিজাইনটাকে সাজাবেন। আহ, পারবো? জি, ওকে। তাহলে আপনারা প্র্যাকটিস করবেন হচ্ছে ট্রাইফোল্ড এবং বিফোল্ড, ঠিক আছে? এখান থেকে ট্রাইফোল্ড বিফোল্ডে যে যে ডিজাইন একটু দেখবেন যেগুলো আপনার বেশি সেল হয়েছে। এখানে দেখেন সেল 1, ঠিক আছে? তারপরে দেখেন সেল 2, যেগুলো আপনার বেশি সেল হয়েছে ওইগুলো ডিজাইন একটু আপনারা করার চেষ্টা করবেন। যেমন যে আপনার 2000 সেল হয়েছে, ডিফল্ট বলতে পারেন বা অ্যানুয়াল রিপোর্ট বলতে পারেন, ঠিক আছে? কোম্পানির প্রোফাইল বলতে পারেন। এই যে ট্রাইফল্ট 5 বার সেল হয়েছে, ঠিক আছে? এই যে দেখেন এটা 812 বার সেল হয়েছে ট্রাইফলটা। এগুলো আপনারা কপি করার চেষ্টা করবেন এবং এটা কপি করতে গিয়ে যে শেপগুলো নিয়ে আপনার ঝামেলায় বাঁচবে, ওইটার একটা আপনি স্ক্রিনশট রাখবেন বা ওটা একটা নোট রাখবেন আপনি। নেক্সট ক্লাসে ওটা নিয়ে আমি আলোচনা করব। বুঝছে কি? তাহলে আমরা বুশের 2টা পার্ট দেখলাম,
একটা হচ্ছে আপনার ট্রাইফল বুশিয়ার, একটা হচ্ছে আপনার বিফল বুশিয়ার। ট্রাইফল বুশিয়ারটা কি? একটা A4 কাগজকে 3 ভাঁজ করা, আর বিফলটা হচ্ছে একটা A4 কাগজকে 2 ভাঁজ করা। আচ্ছা, নেক্সট প্রজেক্ট কি আছে চলুন আমরা দেখে আসি। এগুলো সব আমি কেটে দিচ্ছি। আহ আচ্ছা, এই লিঙ্কটা আমি দিয়ে দিছি আপনাদের ক্লাসরুমে, মানে পাবলিশ করিনি, ঝুলায় রাখছে, ক্লাস শেষ হলে দিয়ে দিব আমি। আচ্ছা, এরপরে যে প্রজেক্টটা আছে আমরা যদি একটু দেখি, আমরা ইভেন্ট ম্যাটেরিয়াল করতেছিলাম, আমরা বুশিটটা দেখলাম, আমরা গতকালকে ফ্লায়ারটা দেখছি। আহ সহজ দেখে দেখি আমার নতুন, মানে সময় তো বেশি নাই, যেটা সহজের ভিতরে পড়বো সেটা আমরা করব। প্রেজেন্টেশন ফোল্ডার না, ইনভাইটেশন কার্ড না, আর দেখি নিচে যাই, দেখি নিচেটাতে কি আছে। সহজ একটা আছে, আহ ক্যাটালগ আছে কিনা, হ্যাঁ এই যে ক্যাটালগ কোম্পানি প্রোফাইল, আমরা ক্যাটালগটা করি। আমরা এখানে যতগুলো প্রজেক্ট আছে সব প্রজেক্ট দেখবো। ফিক্স কোন মানে এদের ফিক্স সাইজ একটা A4 কাগজ, A4 কাগজকে আপনার 2 ভাগ এবং 3 ভাগ করা, 3 ভাগ ট্রাইফল আর বিফল হচ্ছে 2 ভাগ। ঠিক। আচ্ছা, একটা কোশ্চেন করতেছি, যিনি পারবেন হ্যান্ড রাইজ করবেন। কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ ক্যাটালগ? যিনি পারবেন হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, একজন হ্যান্ড রাইজ করেছেন, দেখি ওনারটা কি বলে। রাকিবুল ইসলাম বলেন। জি স্যার। স্যার ক্যাটালগ হচ্ছে যে এই খাবার মেনু। ও খাবার মেনু? সরি স্যার, আমি ভাবছি মেনু কার্ড। সরি স্যার, আমি না, ভাবছি মেনু মেনু কার্ড কার্ড। না, মেনু কার্ড না, ক্যাটালগ। ক্যাটালগ হইছে এটাও এক ধরনের ব্রোশিয়ারি, আচ্ছা, মানে তাদের একটা ব্র্যান্ড এক্সাম্পল আইডেন্টিটি বলতে দিবেন, যেটা দেখে একটা একটা এক্সাম্পল দিবেন, কোথাও কখনো দেখছেন? স্যার আমি শুরুতে ভাবছি এই মেনু কার্ড, আমি ক্যাটালগটা আমি মানে পরে মাথায় আসছে, আমি এর আগে হাতে রেঞ্জ করে ফেলছি, আচ্ছা ঠিক আছে, হ্যান্ডেজ করে ওকে ফেলছি। ওকে ওকে, সমস্যা নেই। আরো দুজন হ্যান্ড রাইজ ঠিক আছে। করছে, আমরা ওদেরটা একটু শুনে আসি। আহ মাহমুদুল নাসিম বলেন। স্যার, ক্যাটালগ হলো কোনো পণ্যের বা দ্রব্যের সংক্ষিপ্ত বিবরণযুক্ত একটা কার্ড, যে কার্ডের মাধ্যমে পণ্যের সম্পূর্ণ ডিসক্রিপশন পাওয়া যেতে পারে। একটা উদাহরণ প্লিজ। মনে করেন স্যার, জন্ম ক্যাটালগ, লাইব্রেরিতে বইয়ের জন্য ক্যাটালগ করা হয়, ওই ক্যাটালগের মধ্যে বইয়ের সম্পূর্ণ ডিসক্রিপশন থাকে এবং ওই বইয়ের মানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকে। ওই বইটার সম্বন্ধে লেখক কি, পাবলিশার কেনা, বইয়ের ডেট কবে, ইত্যাদি ইত্যাদি থাকে স্যার। ক্যাটালগ একটা জাস্ট কার্ডের মতো। আচ্ছা ঠিক আছে, দেখি আরেকজনের কাছ থেকে শুনে আসি। আহ সোহেল বলেন, আপনার 23 অ্যান্সারটা নিচ্ছে, দেখি আপনার কাছে, আপনার মতে ক্যাটালগটা কি? স্যার ক্যাটালগ হলো তালিকা। আচ্ছা আহ, কোনো অধ্যায় বা আপনার কোনো কোম্পানির যে বইটা দেয় ওই সম্পর্কে ধারণা করা যায় যে এখানে কি কি আছে, কি ধরনের সার্ভিস দেওয়া হয়, এটাই বুঝায় স্যার। একটা উদাহরণ দেন প্লিজ, মানে যেমন ডেস্ক। ধরি মেনু কার্টের খাবার আইটেম, এখানে কি কি আছে, কি কি থাকবে, এগুলো ওখানে বলা থাকে। তাই তালিকা বোঝায় এখানে। 3.5 পিস কেরালা বিস্কিট কোম্পানি, হ্যাঁ একজন ভালো কিছু বলছে। আচ্ছা, একটু সহজ করে আমি বলি, ক্যাটালগ হলো এক ধরনের ডিজাইন যেখানে কাস্টমারের জন্য বিভিন্ন ডিজাইন এবং অফার দেওয়া হয়। যেমন জুয়েলারি দোকানে গেলে জুয়েলারি ডিজাইন বা ফানি, এক্স্যাক্টলি, হ্যাঁ এটা পাইছি আমি। মন্ডুল, আচ্ছা, এই যে ফার্নিচারের দোকানে গেলে ওনারা বলে না যে কোন ডিজাইন নেবেন, এই যে ক্যাটালগ বই নেন, এখান থেকে আপনি ডিজাইন চুজ করেন, দেখা যায় না এরকম? বা যারা এই যে আপনার কোম্পানি সেলসম্যান যারা আছে, ওরা কোনো একটা কোম্পানি প্রোডাক্ট যখন আপনার মার্কেটিং এ যায়, গিয়ে দোকানদার কি বলে, দেখি আপনাদের কোম্পানি কি কি প্রোডাক্ট আছে, ক্যাটালগটা দেখান। উনি ওই ওনার কোম্পানির সকল প্রোডাক্ট নিয়ে একটা বই তাদেরকে দেয়। আমার এই কোম্পানির এই প্রোডাক্টটা এত গ্রাম, এই প্রোডাক্টটা দেখতে এরকম, ঠিক আছে। মোটামুটি ছোটখাটো একটা বই, যেখানে আমার কোম্পানির আহ, অবশ্যই প্রথম পেজে আমার কোম্পানির
নাম, তারপরে কোম্পানির একটা ছবি, কোম্পানির কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে, লোগো থাকে, এবং বইয়ের শেষে কোম্পানি কন্ট্যাক্ট ইনফরমেশন। মাঝখানে বিভিন্ন পেজে কি থাকবে, প্রোডাক্টের ইনফরমেশন। প্রোডাক্ট ক্যাটালগটা হয় আপনার একটা কোম্পানির প্রোডাক্ট থাকে, যে প্রোডাক্ট গুলো সেল করবে, ওই প্রোডাক্টের ছবি, ওই প্রোডাক্টের নাম, ওই প্রোডাক্টের প্রাইস, ওই প্রোডাক্টের আপনার ইনফরমেশন। ঠিক আছে, খুব সুন্দর করে একজন লিখছে। পিকচার গুলোকে বেশি ফোকাস করা হয়। এক্স্যাক্টলি, হ্যাঁ। চলো আমরা কিছু ক্যাটালগ দেখে আসি। ধরেন আমি এখান থেকে চলে গেলাম গ্রাফিক্স ইবারে চলে যাই। আসার পর আমি এখানে ক্যাটালগ লিখে সার্চ করতেছি, যে ক্যাটালগ লিখে আমি এখানে সার্চ করলাম। যেমন এই যে ফার্নিচার ক্যাটালগ, এই যে বলতে বলতে বের হয়েছে, দেখেন ফার্নিচার ক্যাটালগ। এটা প্রথম পেজ, ফ্রন্ট পেজ। ফার্নিচার একটা সুন্দর, মানে ফার্নিচারটাকে সে ফোকাসে নিয়ে আসছে। এই ছবিগুলো পিএনজি ট্রি নামে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনার ডাউনলোড করবেন। সুন্দর একটা ম্যাট আছে, এখানে লোগো আছে। নেক্সটে যাই, সিঙ্গেল পেজে যাই। এগুলো তো, হ্যাঁ, এটা হচ্ছে ফন্ট, এটা হচ্ছে ব্যাক। এটা আপনার ক্যাটালগের প্রথম পার্ট, এটা হচ্ছে ক্যাটালগের আপনার ব্যাক পার্ট। এরপরে এখানে আছে এই যে বিভিন্ন প্রোডাক্ট, এই যে আপনার এই প্রোডাক্টটা নিয়ে বিস্তারিত এখানে কিছু আলোচনা করা আছে। এখানে কিছু প্রোডাক্ট আছে, তার প্রাইস আছে, তার ইনফরমেশন গুলো এখানে আপনার যুক্ত করা আছে। বুঝছি ক্যাটালগটা কি? একটা কোম্পানির প্রোডাক্টের ইনফরমেশন থাকবে এখানে। এই যে এটা ফ্রন্ট পার্ট, এটা ফ্রন্ট পার্ট। এখানে দেন বিভিন্ন প্রোডাক্ট আছে, বিভিন্ন প্রোডাক্ট আছে, প্রোডাক্ট এবং তার ছবি আছে এখানে। আপনি চাইলে এটাকেও একটু ইউনিক ভাবে আপনি চিন্তা করতে পারেন। এরা যেভাবে করছে আমাকে যে এরকম ভাবে করতে হবে তা না। আপনি ওই যে আমরা ফ্লায়ারটাকে যেভাবে তৈরি করছি না, বিভিন্ন ওয়েবসাইট দেখে আপনি কি করবেন, ই কমার্স বা উকমার্স যে ওয়েবসাইট গুলো আছে ওদেরটা দেখবেন, ওদের প্রোডাক্ট গুলো কিভাবে তারা সাজায় রাখছে। ঠিক আছে, প্রোডাক্ট পেজে গেলে আপনার এরকম প্রোডাক্টের লিস্ট দেখা যায় না? তো ওখানে শেপ, কোন শেপের ভিতরে প্রোডাক্টটা আছে, লেখার স্টাইলটা কিরকম আছে, ওদের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর করে দেওয়া আছে, এইটা দেখে আপনি আপনারটা তৈরি করার চেষ্টা করবেন। চলুন একটু আমরা ডেমো দেখে আসি বা একটু করার চেষ্টা করে আসি, তাহলে একটা ইউনিক ক্যাটালগ আপনি তৈরি করতে পারবেন। ক্যাটালগের সাইজ কত? এইটার সাইজ ডিপেন্ড করবে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী। তবে আমরা সাধারণত A4 সাইজেরই করে রাখি। এখন ক্লায়েন্ট যদি বলে আমাকে ছোট দাও, সে মাপ দিবে আপনাকে। ঠিক আছে, আপনি এটাকে পোর্ট্রেটও করতে পারেন, চাইলে আপনি এটাকে ল্যান্ডস্কেপও করতে পারেন, এটা আপনার বিষয়। সাধারণত এটা আপনার পোর্ট্রেটেই করে রাখি, A4 সাইজের কাগজে পোর্ট্রেটে আমরা করে রাখি। এই দেখেন A4 সাইজ এবং ইউএস লেটারে করা, কালার মনিটর CMYK। এখানে দুইটা সফটওয়্যার করা আছে, একটা হচ্ছে আপনার ইনডিজাইন এবং হচ্ছে ইলাস্ট্রেটর। আমরা ইনডিজাইনে আপাতত যাচ্ছি না, শুধুমাত্র আমরা ইলাস্ট্রেটরে শিখবো। সো একটা আইডিয়া জেনারেট করার জন্য আমরা বেছে নিতে পারি হচ্ছে themeforest.net। themeforest.net এ এসে আপনি কি করবেন, যেগুলো ই-কমার্স ওয়েবসাইট গুলো, যেগুলোতে আপনার প্রোডাক্ট বিক্রি করা হয়, ঠিক আছে, ওই ওয়েবসাইট গুলো আপনি চুজ করতে পারেন। ওইখান থেকে আপনি আইডিয়াটা নিতে পারেন। আমি এখানে সার্চ দিচ্ছি, ধরেন ওয়ার্ডপ্রেস থেকে আমি ই কমার্স, একটু ক্যাটাগরি গেলাম, আমি যে ওয়ার্ডপ্রেস থেকে গেলাম আমি ই কমার্সে গেলাম। অসংখ্য ওয়েবসাইট আছে আমার, এবং যেগুলো হচ্ছে অনেক হাই সেল। দেখেন এখানে ৭৬,০০০, ৯০,০০০, ৪৪,০০০। ঠিক আছে, এগুলো কি ৬১০টা সেল, ১,০০০, ১,৩০০, ১,৪০০, অনেক হাই সেল। দেন কত সুন্দর একটা প্রোডাক্টের ১,০০০ সেল। সো আমি এটাকে ওপেন করতেছি। লাইভ প্রিভিউতে যাব আমরা, লাইভ প্রিভিউ দেখার চেষ্টা করব। এই যে ডেমোস, ঠিক আছে, ডেমোসে যাই। ফার্নিচার 1, ফার্নিচার 2, ফার্নিচার 3। সো আমি এটাকে ওপেন করতেছি, 3টাকে ওপেন করলাম। সুন্দর একটা লোগো আছে। মানে এই যে এইটুকু পার্টকে আমি আমার ফন্ট পার্ট হিসেবে নিতে পারি। এখানে ছবি, মানে এখানে আপ টু 10%, এ পাশে লেখা শপ নাও, ব্যাকগ্রাউন্ড দিতে পারি আমরা। এখানে দেখেন প্রোডাক্ট গুলো দেওয়া আছে, নিচে এরকম বেড, তারপরে সোফা, চেয়ার, এগুলো দিতে পারি আমরা। দেখেন এই যে আপনার প্রোডাক্ট গুলো এবার সাজানো আছে স্কোয়ারের ভিতরে। এখানে অ্যাড টু কার্ট আছে,
নাম আছে, প্রাইস আছে, এগুলো কি আমার যুক্ত করতে পারি। এটা নিয়ে আমরা একটা আলাদা করে পেজ ক্রিয়েট করতে পারি। সো আমরা এখান থেকে আইডিয়া নিতে পারি যে এইভাবে তারা শেপ অবজেক্ট গুলোকে তারা আপনার রাখছে, তাদের যে প্রোডাক্ট গুলো, সেই প্রোডাক্ট গুলো তারা এই ডিজাইনে রাখছে। এই ডিজাইন আমার কাছে ভালো লাগলো না, আমি অন্য একটা ডিজাইন দেখবো। তাহলে এখান থেকে আমি যাচ্ছি যে এইটাতে যা, যেটা আপনার 90,000 সেল হয়েছে সেটাতে যাই, 90,000 সেলে দেখলাম, লাইভ প্রিভিউ যাই। ইউনিক ডিজাইন ভাই আপনাকে কপি করি, আপনাদের কি একটা কি মেসেজ আমি দেখাইছি কিনা আমার সঠিক জানা নাই। আবারও দেখাই, যদি যদি আমি না দেখাই থাকি, যে এটা সবাইকে দেখাই থাকি আমি, এই মেসেজ কি আমি দেখাইছিলাম আপনাদের ব্যাচে? পড়েন তো মেসেজটা, পড়েন তো, এই যে এই কথাটা পড়েন, এই যে এইটুকু পড়েন, এইটুকু পড়েন, এটা নিয়ে আলোচনা করতেছিলেন, এইটুকু পড়েন। এ গুড ডিজাইনের কপি, গ্রেট ডিজাইন স্টাইল। স্টাইল মানে কি আর কপি মানে কি, এটাতে কি বুঝতেছেন একটু বলেন আমাকে। কেউ একজন আমাকে বলেন। মানে ইন্সপিরেশন থাকা যেতে পারে, ডিরেক্ট কপি না করে কোনো জায়গা থেকে যদি ইন্সপায়ার্ড হয়ে বা সেটার কোনো ইউজ করে, কোনো প্রোডাক্ট ইউজ করে যদি আমি নতুন করে ডিজাইন করি, সেটা বোধহয় দোষের কিছু না। যেমন না না, আইডিয়া আপনি নিয়ে আপনি কোনো এই বই যে এই থেকে সেন্টেন্সটার বাংলাটা বলেন। ও আচ্ছা, ভালো ডিজাইনাররা কপি করে, আর খুব ভালো ডিজাইনাররা হচ্ছে যে চুরি করে। এটাই বাস্তব, এটাই বাস্তব। এই কথাটা বলে গেছে, যিনি বলে গেছে উনি মারা গেছে 1973 সালে, যিনি এই কথাটা বলে গেছে 1973 সালে। আমরা এই জন্য আমি আপনাদেরকে বলি বারবার যে আপনারা 3 থেকে 4 মাস ধুমায়া কপি করেন, ধুমায়া কপি করেন। আমি এই উদাহরণটা প্রত্যেকটা ব্যাচই, আমার গ্রাফিক্সের প্রত্যেকটা ব্যাচই আমি দিই। আমাদের লাইফটাই শুরু হয়েছে ভাই কপি করে। আমার সঙ্গে একমত এখন হয়তো হতেছে না, আমি একটু পরে যখন বলবো তখন ঠিক সবাই একমত হবে। যখন আমরা হাতের লেখা শিখছি, আমি কিন্তু শুরুতে লিখতে পারিনি, কেউ আমাকে লিখে দিয়েছে, তার উপর আমি হাত ঘুরাইছি। আপনি এখন চিন্তা করেন, ওই যে একটা লেখা আপনি কপি করা শিখছেন, কপি করে কপি করে কপি করে ধীরে ধীরে আপনার লেখা প্রথম যা ছিল এখন কি তাই আছে? ছোটবেলায় যা লেখা শিখছিলেন আপনি তাই কিন্তু নাই, কিন্তু কিছুটা অন্যের দেখছেন যে ও কিভাবে লেখে, তারপরে অন্যটা দেখছেন দিয়ে 8-10টা দেখে এখন আপনার লেখা একটু ডিফারেন্ট টাইপের, ইউনিক একটা লেখা আপনি লিখতে পারেন। আপনার হাতের লেখায় অনেক সুন্দর হয়েছে। কিন্তু ভাই গ্রাফিক্সটা সেম, আপনি গ্রাফিক্সে এখন নতুন আছেন, আপনি আপনি 4-5 মাস শুধু আপনাকে কপির উপর থাকতে হবে। এই শেপটা কিভাবে করছে প্র্যাকটিস করতে হবে, ওই শেপটা কিভাবে করছে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এরপরে 10টা ডিজাইন দেখবেন, একটা ডিজাইন আপনি আউটপুট বের করতে পারবেন। মানে আপনার কপি করা শেষ করার পরে ডিজাইন দেখা মাত্র আপনার ভিতরে একটা কনফিডেন্স থাকতে হবে যে ওই ডিজাইন আমি চোখে দেখবো, হুবহু আমি সেম টু সেম করে দিব। এই কনফিডেন্সটা থাকতে হবে ভিতরে, কপি করা ডিজাইনটা আপনার কনফিডেন্স থাকতে হবে, না হলে আপনি গ্রাফিক ডিজাইনার হতে পারবেন না। আর এই যে পরের যে বাক্যটা, যে গ্রেট ডিজাইনার, এই যে আমি বিভিন্ন ওয়েবসাইট দেখতেছি, এখান থেকে আমি আইডিয়া নিচ্ছি, এরা এই পেজটা কিভাবে তৈরি করছে, ওই পেজটা কিভাবে তৈরি করছে, এই প্রোডাক্টের ডিজাইনটা তারা কিভাবে রাখছে, ঠিক আছে? এই যে ডিজাইন গুলো আমি দেখতেছি, দেখে একটা ইউনিক ডিজাইন আমি এটাকে কনভার্ট করে নিয়ে আসতেছি। ভাই ফ্রিল্যান্সিং সহজ জিনিস না, ফ্রিল্যান্সিং সহজ জিনিস না। যারা বলে যে আহ, ঘরে বসেই টাকা ইনকাম করুন, আমার কোর্স করে ইনকাম করুন, তাহলে ওই যে হয়ে গেল যে মানে পরীক্ষার আগে ওই যে স্যার আসসালামু আলাইকুম। দরবেশের কাছ থেকে তাবিজ নিয়ে পরীক্ষা দেওয়া, বিষয়টা এরকম। স্যার জি বলেন। এই ডিসেম্বর থেকে আমি শেখা শুরু করছি এই গ্রাফিক ডিজাইনের কাজ। খুব সম্ভবত নভেম্বরের 23 তারিখে শেখা শুরু করছি, নভেম্বরের 23 তারিখে, এখন পর্যন্ত এর সাথে লেগেই আছে। কিন্তু এই ফাইবার থেকে এখন কোনো অর্ডারও পাইনি, কিছু পাইনি, কিন্তু আমি এখন শেখার উপরে আছি। শেখা জানতেন, আপনাকে প্র্যাকটিসটা করতে হবে।
প্র্যাকটিস করতেছি প্রতিনিয়তই। তো এখন আপনাদের এই কাজটা সময় দিতে পারতেছি না। আমি এই মাসে 34 25 তারিখে পরে ফুল ফ্রি হয়ে যাবো। এটা যাই হোক, হচ্ছে প্রতিটা সমস্যা। ভিডিও আছে, প্র্যাকটিস আপনি আপনি করতেছি। আপনি আপনি দেখেন এই যে আপনি এই ডিসেম্বর থেকে অনেকগুলো মনে হয় কোর্স করছেন মেবি। না, কোর্স একটাই করছি ইসের, কিন্তু ওইখানের সাথে স্যার আপনাদের একটা মাত্র পার্থক্য দেখতেছি আজকে ক্লাসটা, যে বিলিট, এই যে বিলিটটা তারা 0 নিছিল, কিন্তু আপনি এখানে একটা বিলিট একটা পয়েন্ট দিয়েছেন 1.125 কিন্তু এটা এইটা রাখতেই হবে, ভিন্নতা পাইতেছে। এটা রাখতেই হবে। আমি যদি প্রত্যেকটা গ্রাফিক্স এর ফাইল দেখি না, এদের জি এখানে বলা থাকে যে ব্লিডের অপশনটা, ধরেন আমি যদি এখানে যাই, এখান থেকে যদি সার্চ দিই, ধরেন বিজনেস কার্ড লিখে সার্চ দিলাম সাপোজ, আমি যে সেল করব, ডিজাইনটা যে সেল করব না, জি আমার ক্লায়েন্ট কে, এই দেখেন প্রিন্ট রেডি ডাইমেনশন হয়ে গেল, এই যে ব্লিড 0.25, উপরে নিচে টপ বটম 0.125 0.125, দুইটা গুণ করলে কত হয়, যোগ করলে কত হয় 0.25। এই যে জি ব্লিড আমাকে রেখে কাজ করতে হবে। আচ্ছা স্যার, এখন এটা বিষয়টা ক্লিয়ার। এটা আমার কথা না, এটা হচ্ছে সিস্টেম, বুঝতে পারছেন? জি এটা স্যার। সিস্টেম। যাই হোক, ওরা হয়তো অন্যভাবে হয়তো বা আপনাকে আরো বুঝাইছে, কিন্তু আমাদের প্রত্যেকটা প্রিন্টিং প্রজেক্টের ক্ষেত্রে হ্যাঁ ব্লিড দরকার নাই, যেটা আমার প্রিন্ট করার প্রয়োজন হবে না সোশ্যাল স্যার মিডিয়া। এখন কিছুটা মনে পড়ছে এটা দেখে, যে তারা বলছে যে বায়ার রিকোয়ারমেন্টে উল্লেখ থাকবে যেভাবে ওইভাবে করতে হবে, বায়ার রিকোয়ারমেন্ট যদি থাকে তাহলে করতে হবে, তা নাহলে দরকার নেই। কিন্তু প্রিন্টিং এর ক্ষেত্রে আপনাকে বায়ার রিকোয়ারমেন্ট না থাকলেও ব্লিডটা দিতে হবে, আচ্ছা ঠিক আছে। ম্যান্ডেটরি। প্রিন্টিং প্রজেক্টে মানে যে প্রজেক্টটা আমার প্রিন্ট হবে, অবশ্যই আপনাকে ব্লিড দিতে হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ওকে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমরা ক্যাটালগটা তৈরি করব, বিভিন্ন ডিজাইনে ক্যাটালগ তৈরি করতে পারি। একটু মিউট করেন আপনি। যেমন এই যে একটা ওপেন করছি, আমি সবাইকে একটু মিউট করে দিলাম। এখানে আমার আমরা এখান থেকে ডেমো গুলো দেখবো, ঠিক আছে? যে ডেমো গুলো আমরা এখান থেকে দেখতে পারি, যেমন এই যেটা আছে, এটা আছে, এদের প্রোডাক্টের ডিজাইন এটা কিভাবে রাখছে, ঠিক আছে? এই যে পপুলার ক্যাটাগরি, দেখেন এখানে তারা আবার কি একটা ফিডব্যাক তারা ইউজ করছে, কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু কোনো ফিডব্যাক ছিল না। তাহলে দেখেন আমরা কি দুটো মিলে কি বুঝলাম, এরকম করতে পারি, সাথে একটা ফিডব্যাক যুক্ত করতে পারি, নতুন একটা জিনিস যুক্ত হলো না? এইভাবে আমাকে ডিজাইন গুলো দেখতে হবে, ডিজাইন গুলো রিসার্চ করতে হবে। তাহলে যে একটা পেজে আমি এরকম পর পর দুটো ছবি রেখে কিছু হেডফোন, তারপরে ব্যাক পার্ট, ফোন কভার এটা রাখতে পারি একটা পেজে। দ্বিতীয় পেজে আমি এরকম রাখলাম, আমার তৃতীয় পেজে এসে আমি এরকম ভিজুয়াল দিয়ে এরকম আমরা মানে রিসেন্ট অ্যাড লঞ্চ হয়েছে আমার এই প্রোডাক্ট গুলো, এটা রাখতে পারি আমরা। ঠিক আছে, এরকম বিভিন্ন প্রোডাক্টের ছবি নিয়ে আপনার একটা 4 থেকে 5 পেজের ক্যাটালগ আপনাকে তৈরি করতে হবে। যেটা দেখবেন কোথায় আপনি, এইগুলোতে আপনার ডেমো দেখবেন এরা কিভাবে তৈরি করতেছে। একটা অবশ্যই ফ্রন্ট পেজ হবে, একটা আপনার ব্যাক পার্ট হবে। এখন এখানে একটা পেজ থাকবে কোম্পানি অ্যাবাউট আস। কোম্পানি অ্যাবাউট আস আমরা যদি একটু আওয়ার স্টোরিতে যাই, তাহলে কি পাবো, কোম্পানি অ্যাবাউট আসটা পেয়ে যাবো আমরা। ঠিক আছে, এখান থেকে একটু আপনি তৈরি করার চেষ্টা করবেন, কারণ আওয়ার স্টোরিতে গেলে কোম্পানির অ্যাবাউট আস পেজটা কিভাবে তৈরি করা আছে সেটা আমরা এখানে দেখতে পারবো। এই দেখেন এখানে কোম্পানির অ্যাবাউট আস সুন্দর করে উপরে আপনার 4টা কলামে দেওয়া আছে, নিচে একটা ছবি আছে, এই পাশে কিছু লেখা আছে। এত কিছু দিব না, আমরা এইটুকু মিলে একটা অ্যাবাউট আস পেজ আমরা তৈরি করতে পারি। চলুন আমরা এটা তৈরি করে দেখি। 35 বাজে তো, সময় তো বেশি হবে না। আচ্ছা, এটাকেই করার চেষ্টা করি। আমি এখান থেকে সবগুলো প্রোডাক্টকে আমি ডাউনলোড করতেছি, 30টা প্রোডাক্ট আছে, সবগুলো প্রোডাক্টকে আমি ডাউনলোড করতেছি এখান থেকে। আচ্ছা, আমরা কি করব, প্রথম যে পার্টটা আছে সেই পার্টটাকে আমি চেষ্টা করব যাতে আমার ফ্রন্ট পার্ট হিসেবে, এখানে যে স্লাইডটা দেখতেছি আমি, এই স্লাইডটাকে আমি ফ্রন্ট পার্ট হিসেবে নিব। কারণ এটাকে আমি স্ক্রিনশট নিচ্ছি, এরকম একটা স্ক্রিনশট নিচ্ছি, লোগো আছে, লোগো সহ আমরা কাজ করব। স্ট্যান্ডার্ড, হ্যাঁ এটা স্ট্যান্ডার্ড 0.125 হচ্ছে স্ট্যান্ডার্ড। কন্ট্রোল এন দিলাম,
এখান থেকে আমি নিচ্ছি ধরেন 4 পেজ নিলাম, ফ্রন্ট ব্যাক মাঝখানে দুটো আমার হচ্ছে প্রোডাক্টের পেজ, অবশ্যই 0.125 থাকবে। ক্রিয়েট করে দিলাম, সরি আমরা ল্যান্ডস্কেপে নিব না, পোর্ট্রেটে নিব। ক্রিয়েট করে দিলাম, 4টা পার্টে আমার চলে আসছে এখানে। দেন এখান থেকে আমি এইটুকু জায়গা নিচ্ছি, মানে প্রত্যেকটাতে আমার এই সেফটি এটা নিতেই হবে। এটার স্ট্রোকটাকে আমি অফ করে দিচ্ছি, অবজেক্ট পাথ অফসেট পাথ, এটা আমার উপর ডিপেন্ড করে, আমি চাইলে -0.25 নিতে পারি, মানে আমার লেখার উপর কতটুকু লেখা হবে। লেখা কম হয় তাহলে আমি আর মার্জিনটা বড় নিব। মেক গাইড করে নিলাম, ঠিক আছে। এখন এই বরাবর একটা শেপ দিয়ে দিচ্ছি, এটা ব্যাকগ্রাউন্ড হবে আমার। এখানে আমি কন্ট্রোল-V দিচ্ছি, হ্যাঁ। এই ব্যাকগ্রাউন্ডটাকে আইড্রপার দিয়ে কালারটাকে পিক করে নিলাম, সবগুলোকে ধরে কন্ট্রোল-2 দিয়ে লক করে নিলাম, ঠিক আছে। এই যে এখন এই কাজটা আমরা করব। প্রোডাক্টটা নিয়ে আসি, এই চেয়ারের প্রোডাক্টটা প্লেস ডাউনলোড হয়েছে আমার এটা, চেয়ার 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 চেয়ার, where is the, এই যে চেয়ার এবং লোগোটাকে নিয়ে আসি, দুটোকে নিয়ে আসি। লোগোটাকে অ্যাডজাস্ট করি, এই পার্টের লোগো দিচ্ছি, এই পার্টের চেয়ারটাকে রাখতেছি, এই পার্টের চেয়ারটাকে দিলাম। এখানে আছে মডার্ন চেয়ার লিভিং রুম, ঠিক আছে, বা মডার্ন ফার্নিচার লিভিং রুম, শুধু চেয়ার দিলে তো হবে না, যেহেতু আমার এখানে অনেকগুলো চেয়ার রিলেটেড, অনেকগুলো আমার মানে ফার্নিচার রিলেটেড থাকবে, তো আমি এখানে মডার্ন ফার্নিচার লিভিং রুম দিলাম চেয়ার না দিয়ে, ঠিক আছে। প্রাইস দিব না, MODERN মডার্ন ফার্নিচার মান ভুল হয়েছে, আচ্ছা দেখি পরে ঠিক করতেছি। লিভিং রুম ফার্নিচার বানটাকে একটু ঠিক করে নিয়ে আসি। ওকে, এটাকে আমি এই জায়গাতে সুন্দর করে অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি, এটাকে একটু নিচে দিই বা সেন্টার করে রাখতে পারি, যে আমার এই পুরো বইটা হবে সেন্টার ওয়াইজ, ঠিক আছে। এটাকে ধরে আমি আর্টবোর্ড সাপেক্ষে যাব, আর্টবোর্ডের সাপেক্ষে সেন্টার দিলাম, সেন্টার। এটাকে ধরে এটাও আমার যাবে অ্যালাইন, আর্টবোর্ড সাপেক্ষে সেন্টার করে দিচ্ছি, লোগোটাকেও ধরলাম সেন্টার করে দিলাম, ঠিক আছে। ফন্টটাকে একটু ঠিক করি, ফন্টটাকে আমি ধরে দিচ্ছি যে রেলওয়ে বোল্ড টাইপের দিলাম, এবং কালারটাকে একটু চেঞ্জ করে দিই, আইড্রপার দিয়ে এই কালারটাকে পিক করার চেষ্টা করলাম, ঠিক আছে। মডার্ন ফার্নিচার লিভিং রুম, মানে এটা আমার ফ্রন্ট পেজ হয়ে গেল। কালারটাকে একদম ভেরিয়েশন দিই, একদম পিওর ব্ল্যাক হয়ে গেছে, ব্ল্যাকটা দিব না, ব্ল্যাক একটা ভেরিয়েশন রাখার চেষ্টা করতেছি, একটু ব্ল্যাকের ভেরিয়েশন দিলাম। আমার প্রথম পার্টটা কিন্তু হয়ে গেল, এটা আমি ডিলিট করে দিচ্ছি। এখন কি লাগবে, ধরুন এই পার্টে দিব আমি অ্যাবাউট আস দিব, কোম্পানির অ্যাবাউট আস দিব, তাহলে আমি দেখি এখন এরা অ্যাবাউট আসটা কিভাবে লিখছে। এদের অ্যাবাউট আসটাকে আমি একটু স্ক্রিনশট নিয়ে আসি, এই যে ছবি আছে,